আজকে ন্যায় সুস্থ বিচারের দাবিতে মানববন্ধন করছে। শুক্রবার আনুমানিক রাত 9:30 সময় কেরু মিলপাড়া বাসিন্দা ঠাকুর আলীর ছেলে প্রেস ক্লাবের সামনের দোকান মিজানুর রহমান মিজানের দোকান থেকে পাসপোর্ট থেকে পণ্য কিনছিল। তার সাথে তার স্ত্রী ও পুত্র ছিল ছোট। ওই সময় সে ভ্যানে উঠে যাচ্ছিল। সেই সময় প্রকৃত সাংবাদিক আব্দুল হান্নান তিনি চঞ্চলকে ডেকে বলে, আপনি কি প্রেস ক্লাবের দেয়ালে পেশাব করেছেন? এই কথার প্রেক্ষিতে দুজনার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিগত ফ্যাসিবাদী সরকারের দোষর কথিত সাংবাদিক আব্দুল হান্নান চঞ্চল ভাইয়ের উপরে হামলা করে ও ইলেকট্রিক শটগান দিয়ে তার গায়ে 3 বার শট দেয়। দেওয়ার পরে চঞ্চল ভাই গুরুতরভাবে অসুস্থ হয়ে ওই ঘটনার থেকে ওখান থেকে বাড়িতে সরে যায়। তার পরবর্তীতে স্থানীয়রা ওই জায়গায় একত্রিত হয়। আমার কাছে কল আসে। আসার পরে আমি আল্লাহ তাআলার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে প্রেস ক্লাবের সামনে যাই। যে দেখি প্রেস ক্লাবের সামনে স্থানীয় লোকজন জড়ো হয়ে আছে। তাদের ভিতরে রাগান্বিত একটি ভাব ছিল। পরবর্তীতে প্রেস ক্লাবের ভিতরে ঢুকি। আমাদের 10 নম্বর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালার হোসেন, কথিত ওই সাংবাদিক আব্দুল হান্নান ও প্রেস ক্লাবের যে পিয়ন ছিল সে পিয়নের সাথে জিজ্ঞাসাবাদ করতেছে। এক পর্যায়ে আমিও কথাবার্তা বললাম। যেহেতু স্থানীয়রা বাইরে উত্তেজনা পরিবেশ, আমি 10 নং থানার ওসি মহোদয়কে ফোন দিয়ে কথা বললাম যে এই ঘটনা সাংবাদিক প্রেস ক্লাবের পাশে একজনকে আহত করেছে ইলেকট্রিক শর্টে, আপনি আপনার ফোর্সে দ্রুত আসেন। দ্রুত সেই ঘটনাস্থলে 10 নং থানার পুলিশ সহ আসে, ওসি সাহেব, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আসে। এক পর্যায়ে আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম তারা স্থানীয়দের যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা আমরা কন্ট্রোল করি। কন্ট্রোল করার পরবর্তীতে পুলিশ সহ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সাংবাদিক স্থানীয় সহ আমরা প্রেস ক্লাবে বসি, কথা বলি। ওসি সাহেব প্রেস ক্লাবের যে পিয়ন আছে তার বক্তব্য শুনে, হান্নানের বক্তব্য শুনে, তারপরে স্থানীয়রা বক্তব্য দেয়, আমিও কথা বলি, প্রেস ক্লাবের সভাপতিও কথা বলে। তখন আমি ওসি সাহেবকে বলি, ঘটনাস্থলে যে ছিল তার বক্তব্য আপনার শোনার প্রয়োজন। ঘটনাস্থলে আমিও ছিলাম না, প্রেস ক্লাবের কোনো সভাপতি সেক্রেটারি বা কোনো সদস্য ছিল না, শুধু পিয়ন ছিল। আর ঘটনাস্থলে কথিত যে ভুয়া ডাক্তার সাংবাদিক যে ছিল তার বক্তব্য শোনেন। বাইরে দোকানদার আছে, আমাদের কাছে ইতিপূর্বে ভিডিও এসেছে, অনেকেই ছিল, তাদের বক্তব্য আপনি শোনেন। তখন অফিসার বাইরে আসে। বাইরে আসার পরে আপনার দোকানদারদের বক্তব্য শোনে, ঘটনাস্থলে যারা ছিল তাদের বক্তব্য শোনে, যে ভিডিও করে তার বক্তব্য শোনে, যে আহত হয়েছে তারও বক্তব্য শোনে। শোনার পরে ওসি সাহেব 2টি কথা বলে যে আপনারা উত্তেজনা হবেন না, আইন হাতে তুলে নেন না। লিওন আপনাদের সন্তান সে আছে, আপনারা ধৈর্য ধরেন। আপনারা 2 পক্ষই থানায় অভিযোগ করবেন। অভিযোগের ভিত্তিতে আমরা 2 পক্ষকে ডেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। কালকে
দেখতে পেলাম এই যে এলাকাবাসী আজকে মানববন্ধনে এখানে একত্রিত হয়েছে, লিডার সেভিং ভোটদের পরিচয় দিয়ে আপনার ওই জায়গা থেকে সরে যায়, দশনা থানার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা জায়গা ত্যাগ করে। কিন্তু কালকে প্রেস ক্লাবে সাংবাদিকরা একটি মিটিং করার পরে সংবাদপত্রে চঞ্চলকে হেডলাইনে মাদক কারবারি ও মাদক চক্র প্রেস ক্লাবে হামলা করে, হান্নানের উপরে হামলা করে, এরকম মিথ্যাচার একটি সংবাদপত্রে নিউজ করে। অতি দুঃখের সাথে বলতে হয়, সাংবাদিক জনগণের বন্ধু, সত্য ন্যায়ের পথে তারা লিখবে, এটাই আমরা চাই। কিন্তু সাংবাদিক যদি তার নিজের জন্য সাংবাদিকতা করে, এটা জনগণের জন্য দুঃখজনক ব্যাপার। তাহলে জনগণ কার উপরে যাবে, কার উপরে বিশ্বাস করবে? এটাই কি গণতন্ত্র? এটাই কি বাক স্বাধীনতা? আজকে চঞ্চলের উপরে যেভাবে আপনার পরিকল্পিত ভাবে যে নিউজগুলো করা হয়েছে, ঠিক একইভাবে যদি আপনাদের আমি বলি, আমি 5ই আগস্টের আওয়ামী লীগের শাসন আমলের কথা আমি বলতে যাব না, তখন তারা কি ছিল, তাদের ভূমিকা কি ছিল আপনারা সকলেই জানেন। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে সকল সাংবাদিককে আমরা বলবো না, সকলকে আমরা সম্মান করি। হাতে গোনা যেই কয়জন দায়িত্বে আছে প্রেস ক্লাবের, তাদের একটা চক্র আছে। সুনাম ধন্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নিয়েও তারা লিখতে ছাড়েনি। যদি উল্লেখযোগ্য আপনাদের সামনে আমি তুলে ধরি, আমি সাক্ষী আছি, দশনাবাসী সাক্ষী আছে, সবাই জানে। আপনারা সকলেই চেনেন দশনা গার্লস স্কুলের মাস্টার, দশনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক জনাব নাহারুল ইসলাম মাস্টার, তাকে নিয়ে এই প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারি পরিকল্পিতভাবে প্রত্যেকটি সংবাদপত্রে নাহারুলকে সন্ত্রাস বানিয়ে দিয়েছিল। নাহারুল একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক, সুতরাং তাকে এইভাবে হয়রানি ও তার ইজ্জতকে নিয়ে খেলা হয়েছিল। তেমনি ভাবে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেরু ডিস্টলের সামনে আনন্দবাজার আছে, ওখানে আমি বসেছিলাম, আমার সাথে যুবদল নেতা মিতুল ও ওয়াসিম বসেছিল, সাংবাদিক পিপুল সাহেবও ছিল। আমি যতটুকু জানি পিপুল সাহেবের অর্থে খুব কাছের বন্ধু ছিল ওয়াসিম ও পিপুল দুজনের সাথে কথা বলছিল, ইয়ারকির মাধ্যমে কথা বলতে এক পর্যায়ে সিরিয়াস হয়। ওই বিষয়টা নিয়েও 5টি সংবাদপত্রেও ওয়াসিমকে নেককারজনক ভাবে তাকে প্রতিবেদন করে। তার পরবর্তীতে আরো 2টা ঘটনা আপনাদের বলি আমি। প্রেস ক্লাবের পেছনের যে পরিবারগুলো বসবাস করে, ওদিকে যাওয়া আসা করে, তারা ওখানে রাস্তা ছাড়ার জন্য বলে প্রেস ক্লাবের কিছু ভাই আছে, মহিলাদের অতর্কিত গালাগালি করে। এই বিষয়ে এলাকার মহিলারা একত্রিত হয়ে কেউ ব্যবস্থা পরিচালক আব্দি কাপাল সাহেবের কাছে যায়, যে লিখিত দিয়ে আছে যে আমরা আমাদের রাস্তার জন্য বলি, বলার পরবর্তীতে এইভাবে আমাদের খারাপ নোংরা ভাষায় আমাদেরকে গালাগালি করে। আরো একটি বিষয় তুলে ধরে বলি, প্রেস ক্লাবে যে বিদ্যুৎটা আছে, সেই বিদ্যুৎটা হচ্ছে কেরু রোড লাইন থেকে চুরি করে নেওয়া। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে, এটা ওনাদের পোষায় না। উনিরা তখন কি করে, কেরুর যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিতে চাকরি করে, জেলক সাহেবের সাথে কথা বলার পরে কেরুর যে হটলাইনটা আছে ডিসলারি, ওই ডিসলারির লাইনটা প্রেস ক্লাবে নেওয়ার চেষ্টা করে। তখন জেলক সাহেব ওই তারটা টানাইতে যাওয়ার পরে আমাদের যুবদল কর্মী
কেরুর চুক্তিভিত্তিক চাকরি করে আরিফুল ইসলাম আরিফ, তিনি শট খায়। ওনার বাসার উপর যে লাইনটা টাঙাচ্ছিল উনি শট খায়। শট খাওয়ার পরবর্তীতে আরিফ তার সারেন কেরুর যা ডিপার্টমেন্টের আন্ডারে আছে তাকে জানানোর পরবর্তীতে অফিসাররা জেলক সাহেবের চাকরি টানাটানি করে। জেলক মাম আমার কাছে আসার পরে আমি বলতেছি আমরা এই বিষয়টা দেখতেছি। দেখার পরবর্তীতে আমরা প্রেস ক্লাবের সাথে আমরা স্থানীয়রা বসার পরে বিষয়টা কিন্তু সমঝোতা করি। অতএব এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটা কি, আমাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ জানায়নি। কি জানায়নি? ঘটনাস্থলে কথা কাটাকাটির মাধ্যমে একটি ঘটনা ঘটে, এলাকার মানুষ উত্তেজনা হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ চঞ্চলকে ইলেকট্রিক গান শট দিয়ে অসুস্থ করে দেওয়া হয়। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এক জায়গায় একত্রিত উত্তেজনা ভাব, সেই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ করার পরে এলাকাবাসী আমাদের কথা রাখে, দশটা ওসি সাহেবের কথা আমরা, থানার ওসি সাহেবের কথা আমরা রাখি, অথচ তারা ওভারটেক করে তাদের পাওয়ারের ক্ষমতা দেখায়। ক্ষমতা দেখিয়ে চঞ্চলের নামে তার একটি পূর্বের ইস্যু আছে, সেই ইস্যুকে দাঁড় করিয়ে তাকে মাদক কারবারি চক্রের আখ্যাত দিয়ে তাকে নিয়ে প্রতিবেদন করেছে। একইভাবে রাজনীতিবিদ সামাজিক লোকদেরকে তারা হয়রানি করেছে। এভাবে আর কতদিন চলতে পারে? সুতরাং আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা সঠিক তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই। সঠিক তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই। আর যেই সাংবাদিক পরিচয় দিতে আব্দুল হান্নান, তার বিষয় আমি তার সম্পাদক মহোদয়ের কাছে শুনেছি, অনেক সাংবাদিকের কাছে শুনেছি, সে কথিত সাংবাদিক, সে প্রকৃত সাংবাদিক নয়। তার সাংবাদিক হওয়ার কারণটা আপনাদের সামনে আমি তুলে ধরি, আমি বিষয়টি আরো জাস্টিফাই করি। তার বাস স্ট্যান্ডে একটি ফার্মেসির দোকান আছে, কি চাষি ডাক্তার উনি বলে, কিন্তু ওনার কাগজ পাত্রিক প্রত্যেকটি জাল। উনি ভুয়া ডাক্তারে পরিণত, এই জন্য ওনার এই লাইসেন্সটা ভারী থাকার জন্য উনি এই কথিত সাংবাদিকের রাস্তায় গিয়েছে। সুতরাং আমরা ন্যায় বিচারের দাবিতে আজকে দশনা সকল স্থলের জনগণ দশনা বটতলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে আপনাদের সামনে যারা এই স্পটে ছিল, যারা সহজমিনে দেখেছে, তাদের বক্তব্য এখন তুলে ধরাবো। ঘটনাস্থলে ওই এলাকার ছেলে কেরু শ্রমিক রানা ছিল, রানার বক্তব্য আপনারা এখন শুনবেন। এরকম ঘটনাস্থলে ইনি ছিল, এনার বক্তব্য শোনেন। আসসালামু আলাইকুম। ঘটনা যখন হয় ওই সময় আমি বাসার থেকে বেরিয়ে ওই জায়গায় আসে দেখি যে দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। চঞ্চল ভাইকে বলে তুমি প্রস্রাব করেছো, উনি বলে যে না আমি প্রস্রাব করি নাই। আমি প্রস্রাব কেন করবো, এটা একটা ঘর, একটা লোকজন থাকে এখানে, কেন আমি প্রস্রাব করবো? সে বলে যে না তুমি করেছো, বলে তাকে আটকে রাখে, যাইতে দেয় না। মোবাইল বের করে ভিডিও করার চেষ্টা করে, তখন চঞ্চল ভাই মোবাইলটা আটকানোর চেষ্টা করে। তো কথা দুজনের ভিতরে কাটাকাটি চলছিল এই বিষয়ে। এমন পর্যায়ে চঞ্চল ভাই রাগ দেখাইলে উনি পকেট থেকে ওনার সেই ইলেকট্রিক গানটা বের করে শর্ট দিতে যায়। যখন শর্ট দিতে যায় তখন চঞ্চল ভাই নিজের আত্মরক্ষার কারণে ঘুষি মারে।
মারলে উনি আবার হচ্ছে ইলেকট্রিক গান দিয়ে শর্ট দেয়। যখন শর্ট পরিপূর্ণ ভাবে লাগে চঞ্চল ভাইয়ের, তখন চঞ্চল ভাই 3 হাত পেছনে যে একটা ভ্যানের উপরে পড়ে, অসুস্থ হয়ে যায়, হয়ে ওইখান থেকে সরে যায়, আর সে দৌড়িয়ে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে সে এটা পরিপূর্ণ অস্বীকার করে যে চঞ্চল তাকে মেরেছে বিধায় সে ইলেকট্রিক শর্ট দিয়েছে, কিন্তু আগে সে ইলেকট্রিক গান বের করছে বিধায় চঞ্চল ভাই তার গায়ে হাত দিয়েছে। এটা হচ্ছে মূলত ঘটনা। ধন্যবাদ। এই পর্যায়ে ঘটনাস্থলে আরো একজন ব্যক্তি ছিল, সুয়াদ ভাই। তিনি ঘটনাস্থলে যা দেখেছে, যা শুনেছে তাই বলবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। শুক্রবারের এই ঘটনায় আমিও উপস্থিত ছিলাম। তো আমরা কাঁচবাংলা মার্কেটে ছিলাম, ওইখান থেকে দেখলাম যে একটু তর্ক বিতর্ক চলছে। তো এই তর্ক বিতর্কটা কি নিয়ে এটা দেখার জন্য একটু আগিয়ে যাই। আগিয়ে যে ওই একই বিষয় আমরা দেখতে পারি, যেটা রানা বলে গেল, বিষয়টা ওরকমই ছিল। এইখানে প্রস্তাব করা নিয়ে নিয়ে একটা তর্ক বিতর্ক চলে। এই তর্ক বিতর্কের মধ্যে কথিত সে বারবার দাবি তোলে চঞ্চল ভাই ছিল প্রেস ক্লাবে দেয়ালে প্রস্তাব করছে, আর চঞ্চল ভাই সেটাকে বারবার প্রতিহত করে বলতেছিল যে আমি প্রস্তাব করি নাই। এটা বিগত সময় বিএনপির পার্টি অফিস ছিল এবং বর্তমানে এটা প্রেস ক্লাব, এখানে আমি কেন প্রস্তাব করব? এগুলো বলার পরেও হান্নান সাহেব এটাকে অস্বীকার করে বারবার তাকে করে যে আপনি এখানে প্রস্তাব করেছেন। তো এই উত্তরের মধ্যে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে। এই চলার মধ্যে হান্নান সাহেব কি করে, তার পকেট থেকে ইলেকট্রিক গান বের করে। ইলেকট্রিক গান যখন বের করে তখন হচ্ছিল চঞ্চল ভাই হচ্ছিল মারমুখী আচরণ করে। এই মারমুখী আচরণের মধ্যে উনি ইলেকট্রিক শর্ট দিয়ে 3বার চঞ্চল ভাইকে শর্ট দেয়। 3বার শর্ট দেওয়ার পরে চঞ্চল ভাই পাঁচ দিকে 4 হাত পিছনে ভ্যানের উপরে যেয়ে পড়ে। এরপর যখন এলাকার জনগণ উত্তেজিত হয়, তখন হান্নান সাংবাদিক সে এলাকা থেকে ওইখান থেকে দৌড় মেরে প্রেস ক্লাবের ভিতরে যায়। প্রেস ক্লাবের ভিতরে যে সে সমস্ত কিছু অস্বীকার যায়, সে ইলেকট্রিক শর্ট দেয়নি এমন একটা মতভেদ করে। কিন্তু জনগণের রোশনলের পরে পরবর্তীতে সে স্বীকার করে যে আমি ইলেকট্রিক শর্ট দিয়েছি। এটা পুলিশ প্রশাসন পরে জব্দ করে। ইলেকট্রিক গানটা পিছনের কাছে জব্দ অবস্থায় আছে। আর এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয়ে সাংবাদিক উল্টো এইখানে মাদক মিথ্যা অপপ্রচার চালায়, যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ সোহাগকে ঘটনাস্থলের সত্য কথা তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান করব জনাব রমেশকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার মুসলমান ভাইদের সবাইকে আমার আন্তরিক সালাম রইল। আমি ফার্স্ট একটি কথা বলবো যে আমার এই যে পুরনো বিএনপি নেতাগিরা কোথায় থাকে, কোন রকম যদি কোথাও দেখি যে কর্মীরা একটা বিপদে পড়বে, তাদের কিন্তু সঠিকভাবে পাই না। কারণ কি, আপনারা কি এইসব সাংবাদিকদের কাছ থেকে কি নির্যাতন হন নাই? অবশ্যই আপনারা যেসব নির্যাতন হয়েছেন, আজকে সেই সব সাংবাদিকরা আবার এই আমাদের সুবিধা এসে আমাদের উপরেই অত্যাচার করতেছে। আমরা কিন্তু কোনো প্রতিবাদ পাচ্ছি না, কারণ দেশের জন্য পাচ্ছি না। আমরা প্রতিবাদ করতেছি, আবার কিছু আছে না তারা ঘরে মিটিং করে। কিসের মিডিয়া আপনার দুর্দিনে ঠিক আছে, এই নেতা কর্মীরা যা মাঠে খাচ্ছে, এই সাংবাদিকরা বাড়ি থেকে ধরাই নিয়ে আসছে, তাদের কলমের জোরটা এত দেখাইছে সঠিক না, কোন রকম ভালো কাজে দেখায় নাই। সাংবাদিক ভাইদের বলবো, আপনারা সাবধান হন আর ভালো কাজে ব্যবহার করেন, নাই তো ঠিক আছে কিছু সাংবাদিকের জন্য আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। ভালো যারা আছেন ভাই সতর্ক হন। আবার আমার নেতা কর্মীদের বলতেছি, আপনারা একটা কর্মী অন্যায় করতে আসেন, যাচাই করেন, আপনাদের কাজে যাওয়া লাগে আমাদের। আর একটা কর্মীর যখন বিপদে পড়ে আপনারা কেন আসেন না? আর কুশ্রী রাজনীতি করেন না। আপনারা একত্র হয়ে এই যে সাংবাদিক যারা যারা আজকে আমাদের বিএনপির উপরে গোলটার যে চালাচ্ছে, আপনারা তার প্রতিবাদ করেন। আমরা আপনাদের কাছে আসি, আপনারা এখনো আমাদের সাথে সমঝোতা হয়ে আসুন, আমরা সুন্দরভাবে দল করি। আমরা চাই না যে একটা সাংবাদিক কিসের জন্য হয়,
একটা মানুষকে ওই কলম দিয়ে যেটা লাগতো সেই কলম থাকতে ওটা সম্মানীয় জিনিস। আপনারা সেই সম্মানীয় জিনিস আজকে আপনার যায়, আপনি একটা চঞ্চল হিসাব করতে মানসিক হিসাব করতে যদি অস্বীকার করে তাহলে আপনার সাথে কিছু করার নাই, কিন্তু আপনি তাকে মিথ্যাটা জবাব দিয়ে আপনার মানে রাত আপনার কষ্ট পড়াশোনা করতে হান্নান। আমি জানি আপনার পড়াশোনার যোগ্যতা, আপনার ডাক্তারের কোনো যোগ্যতা নাই। আপনি তাও বলেন আমি ডাক্তার, কিসের ডাক্তার আপনি? আপনার পরিস্থিতি আমদিকে আমাদের ডাক্তার সামলানোর জন্য আছে। আবার যিনি মনে করেন বিএনপি আমলে করবেন, আপনি পারবেন না। আমরা কিন্তু ঠিক আছে প্রতিবাদমুখী, 17 বছর প্রতিবাদ করে আসছি। আপনার মতো বাল ছালের জন্য আর কয়েকদিন প্রতিবাদ করবে তো যায় আসে না, বুঝেছেন? সাবধান হন, সতর্ক হন। এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আমার যদি বলায় ভুল হয় আমার ভাইরা আমাকে ক্ষমা করবেন। এগুলো আমার সংক্ষেপ প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। পুলিশ এবং সাংবাদিকের প্রতিবাদী বক্তব্যটা আজ থেকে পুলিশকে ধন্যবাদ শ্রমিক সাহেবকে। এই পর্যায়ে ঘটনাস্থলে যার উপরে হামলা করেছে তার বক্তব্য শুনবেন। এখন আপনাদের সামনে চঞ্চল বক্তব্য রাখবেন। চঞ্চলেরটা পরে দিদি পরাতে দিয়ে নিতি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা? আমি শুধু আমার ওই দিনকার এই ঘটনাটা বলতে চাই না, এদের এরা যে কত খারাপ, কত মানুষকে হয়রানি করে তার বর্ণনা বলতে গেলে আমি নিজেই যখন বাড়ির দিকে যাচ্ছিলাম বাচ্চা বলে রাস্তার দোকান থেকে ছাতাই নিয়ে উনি আমাকে ডেকে এই প্রসাদের কথা বলে আমি বলি যে না ভাই আমি প্রসাদ মনে করবো। এই জায়গাটায় আমরা দীর্ঘদিন ধরে বসে আসছি। এটা গত 2001 সাল থেকে এটা বিএনপির কার্যালয় ছিল। এখন তো এটা আপনারা এই অফিসটা করেছেন, এখানে মানুষ বসবাস করে, আমি কেন এখানে প্রসাব করবো? তারপরেও সে আমাকে বলছে না তুই প্রসাব করেছিস। এক পর্যায়ে তার সাথে আমার সাথে তর্ক বিতর্ক হয়, সে মোবাইল দিয়ে আমাকে ভিডিও করে। তখন আমি বলছি যে তুই আমাকে মোবাইল দিয়ে ভিডিও করছিস কেন? সে আমাকে প্রশ্ন করে তুই কে? আমি বলছি তুই কে? এই এক পর্যায়ে হওয়ার পরে তার সাথে কথা কাটাকাটি হয়। পরে আমি তার মোবাইলটা হাতের থেকে ভিডিও প্রশ্নগুলো কেড়ে নিতে চাই। পরে সে আরেকটা জিনিস বের করে, আমি তো জানি না ওটা কি, পরপর 3 বার আমার গায়ে কাজ লাগে, আমি ঘুরে মৃত্যু করে যাই। তারপরে আমি অন্যদিকে ভয়ে ঘুরে চলে যাই। আমার শুধু একটা ছোট বাচ্চা বলে আমি সেই বাচ্চার চিন্তা তখন করিনি, নিজে বাঁচার চেষ্টা করেছিলাম। তারপরে আমার এলাকার ভাই ব্রাদার দোকানদার যারা ছিল তারাই ঘরেতে সবকিছু বলেছে, তারাই বলতে পারবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। প্রতাপের বাংলাদেশ জিন্দাবাদ, হয়েছে আমার হোক। ধন্যবাদ চঞ্চল সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে হচ্ছে ফরাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই বটতলায় সমাবেত হয়েছি একসাথে, কারো অজানা নাই। বাংলাদেশের প্রশাসন ও মিডিয়া বৃন্দ, সাংবাদিক, দেশের জনগণের বন্ধু, আজ যদি রক্ষক হয় তাহলে জনগণ আর মেনে নেবে না। আমরা দীর্ঘদিন দেখেছি হলুদ সাংবাদিক ফ্যাসিবাদের দোষর যে কার্যক্রম চালিয়েছে, আর এখন যদি সেই কার্যক্রমের চেষ্টা করে তাহলে জনগণ মেনে নেবে না। এবং জামাত বিএনপি ভাই ভাই আমাদের একটা শত্রু, ফ্যাসিবাদ কোনো কায়েম করা যাবে না এই বাংলার জমিনে। আজকে চঞ্চল আমার ভাই, রাসেল আমার ভাই, সমস্ত আমার ভাই বন্ধু কথা এগুলো দল নয়। এখন একজন আগে আসবো, ঐক্যবদ্ধ থাকবো, শৃঙ্খলা থাকবো, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে, কোনো অন্যায় হবে না। আমরা সকলকে যে কোনো পর্যায়ে আমরা আহ্বান করবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন আমাদের ইনশাআল্লাহ। আর আমরা প্রজন্মকে দৃষ্টি আকর্ষণ করছি গুরু আব্দুল হান্নানকে বিবেচনা করে আমরা আমাদের নিজের আরো যে সরকার ছিল একটি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি রপ্ত করার জন্য। নত আর তারা যে অফিসটি করেছে, অবশ্যই আমাদেরকে কোম্পানির জায়গায় অবাধ্যভাবে দখল করেছে, ওই জন্য আমরা এই অফিসটি উচ্ছেদ করবো। সবাই তাকে টাকা দেবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফরাদকে।
পর্যায়ে আমি আলটিমেটাম দিতে যাচ্ছি। দশরা থানার ওসি সাহেব, আপনি ঘটনাস্থলে ছিলেন, আপনি সাক্ষী নিয়ে গিয়েছেন। অতএব 24 ঘন্টার ভিতরে ভুয়া ডাক্তার, এই কথিত সাংবাদিক, ফ্যাসিবাদী সরকারের দোসর আব্দুল হান্নানকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করেন, তদন্ত মাধ্যমে যদি আপনি আইনগত কোনো ব্যবস্থা না নেন, আমরা 10টা সকল স্তরে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব, অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব, প্রেস ক্লাব ঘেরাও করবো আমরা না পাই। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে আজকে ন্যায় বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের মন প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এক চঞ্চল নয়, এভাবে যাকে দিয়েই হলুদ সাংবাদিক তার সম্মান নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে হয়রানির লক্ষ্য করলে তখনই আমরা সকলে এক জায়গায় হয়ে একত্রিত হয়ে এভাবেই প্রতিবাদ করে তুলব। হলুদ সাংবাদিক এটাও কিন্তু সবাই জানে। সাংবাদিক পরিচয় দিয়ে আপনারা এভাবে চাঁদাবাজি করে বেড়ান, থানার থেকে আসামি চালান, এটাও কিন্তু আপনারা সবাই জানে। সাংবাদিক পরিচয় দিয়ে আপনারা কেন জায়গা দখল করে সৌন্দর্য মার্কেটকে অসৌন্দর্য পরিবেশ তৈরি করে যে আপনারা অবৈধভাবে প্রেস ক্লাব করে রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রেস ক্লাব যে জায়গায় অবস্থিত আছে ওই প্রেস ক্লাবের কোন লিখিত আছে কিনা কেরোয়েন কোম্পানিতে, তা অবৈধভাবে রয়েছে। সুতরাং সাংবাদিক আমাদের শত্রু নয়, সাংবাদিক আমাদের বন্ধু। আপনার হাতে কলম আছে, আপনি ন্যায় সততার সাথে লিখবেন, জনগণের পাশে থাকবেন। যদি আপনি আপনার অবৈধ কাজে আপনার কলম ব্যবহার করেন, তাহলে ভাই ওই হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, কোন সাংবাদিকের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি না। আমরা সাংবাদিকের কাছে, সকল সাংবাদিক সদস্যের কাছে আহ্বান জানাবো, আপনাদের কাছেও আমরা আহ্বান থাকবে, আপনারা শুক্রবারে যে ঘটনা শুনছেন বা দেখছেন পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায়, আপনাদের কাছে আমার দাবি, আপনারাও সুস্থ তদন্ত করেন প্রেস ক্লাবের সামনে এসে, তাহলে প্রকৃত সত্য জানতে পারবেন। ওই ঘটনাস্থলে যারা ছিল, দোকানদাররা ছিল, তাদের থেকে আপনারা এসে সাক্ষ্য নেন, আপনারা জাস্টিফাই করেন সত্য ঘটনা কি। সত্য ঘটনা জানার পরে তারপরে আপনারা
লিখেন, আপনারা প্রেস ক্লাবের ভিতরে আপনাদের মন মতন মিটিং করে লিখে দেবেন, সেটা প্রত্যেক পত্রিকায় ছাপানো হবে। এটা তো ভাই সুশীল বা গণতন্ত্র বাক স্বাধীনতার ভিতরে পড়ে না, সত্তর কলম বলে না। এটা তো আপনি আপনার ক্ষমতা দেখালেন, আপনি অবৈধভাবে। এজন্য আপনাদের বলবো, সাংবাদিক ভাইদের উপরে আপনারা আসুন, প্রেস ক্লাবের আশেপাশে যারা ছিল তাদের থেকে শুনুন, শোনার পরে তারপরে সত্যটা তুলে ধরুন পত্রিকায়। এই বলে আজকের মানববন্ধন এখানেই শেষ করছি। আমরা যে আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার ভিতরে যদি এই ভুয়া সাংবাদিক, ভুয়া ডাক্তার আব্দুল হান্নানকে যদি গ্রেফতার না করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি বিচার না হয়, তাহলে কিন্তু আমরা আবারও রাজপথে নেমে আসবো। আজকের মানববন্ধন এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে যথাযথ কামনা করে আজকের মানববন্ধন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ফেসবুকে সাক্ষাৎ শেয়ার দাও।